জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্রপতি পাচ্ছে দেশ। ভোট দিলেন প্রধানমন্ত্রী সহ বিএনপি প্রার্থী মির্জা ফখরুল। নির্বাচনে অংশ নিলেন বিরোধী দলীয় এমপিরাও। 4 সপ্তাহের দায়িত্ব শেষে বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন। গার্ড অব অনারে বিদায়ী অভিবাদন কাল। নতুন রাষ্ট্রপতি শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদি দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। আগের চেয়ে ঢাকার উদ্বেগ বেশি অনুধাবন করছে দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আগুনে নিহত দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরায় মাতম। 7 বাংলাদেশির মরদেহ হস্তান্তর শুরু। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ হাই কমিশনারের। এবং গ্যাসের অভাবে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল বন্ধে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা করি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। মহান আল্লাহ আপনার এই গুরু দায়িত্ব পালনে সহায় হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। সমগ্র জাতির সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর প্রশ্ন নেই। এটা প্রশ্ন উত্তরের বিষয় না। মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচনী পদ্ধতিতে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে দেশ। ভোটের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নির্বাচন করছেন সংসদ সদস্যরা। সংসদ ভবনে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার ও বিরোধী দলীয় নেতার ভোটের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। গণনা শেষে আজই ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। হিসাবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। ইতিহাসের সাক্ষী ত্রয়োদশ জাতীয় সংসদ। দুপুর 2টায় শুরু হয় 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। প্রথমে ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত স্পিকার, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন। 5টায় শেষ হয় ভোট গ্রহণ। গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন সিইসি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, বিদ্যমান সংবিধান মেনেই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনই প্রমাণ করে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। এই নির্বাচন প্রমাণ করে যে গণতন্ত্র আজকের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের আগে বিদ্যমান নিয়ম মেনেই নির্বাচন হয়েছে। ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। জামায়াত এমপি রফিকুল ইসলাম খানের অভিযোগ, 70 অনুচ্ছেদে পরিবর্তন না এনে এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলছেন, জুলাই সনদ মেনে নির্বাচন হলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসত। এটাই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো
স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। এখনও যেটা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরও বেশি সম্মানিত হতো। সত্যের অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। রাষ্ট্রপতির গেজেট প্রকাশ শেষে আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। 12 ফেব্রুয়ারির পর আবারও নির্বাচন দেখল বাংলাদেশ। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি পদে ভোট দিলেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। সবার প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। দীর্ঘ প্রায় 3 যুগ পর এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। 348 জন সংসদ সদস্যর ভোট দেওয়ার কথা রয়েছে। এর বাইরে 2 জন, একজন মির্জা আব্বাস, তিনি অসুস্থ, দেশের বাইরে রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোট দিতে পারেননি। আরেকজন আসলাম চৌধুরী, যেটি আদালত বাতিল করেছে। সব মিলে 348 জন সংসদ সদস্য আজকে ভোটার ছিলেন। তারা কিন্তু আসলে ভোট দিয়েছেন অনেকেই, এবং তারা কিন্তু আসলে ভোট দেওয়ার পরে ঠিক 5টায় আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভোট গণনার কার্যক্রম সেটি করছে। হয়তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু 348 জন ভোটার ছিলেন। সব মিলে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার সংসদ ভবনের ভেতরেই, এবং এরপরে কিন্তু সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলবেন। মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথা রয়েছে। এর আগে ঠিক দুপুর 2টায় কিন্তু আমরা দেখেছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি প্রথমে ভোট দিয়েছেন। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপরে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল সহ অন্যান্যরা ভোট দিয়েছে। বিরোধী দলের নেতা শফিকুর রহমান ভোট দিয়েছেন, উপনেতা ভোট দিয়েছেন, বিরোধী দলের চিফ হুইপ ভোট দিয়েছেন। সংসদ সদস্যরা কিন্তু ধারাবাহিকভাবে তাদের ভোট দিয়েছেন। সকাল থেকে কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ ছিল এই সংসদ ভবন এলাকায় বলা চলে। সরকারি দল, বিরোধী দলের সংসদ সদস্য যারা কথা বলেছে গণমাধ্যমের সঙ্গে, সবার মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি যে দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, সেটি কিন্তু তাদের জন্য এক ধরনের আনন্দ ছিল। এর আগে গত 7 জন রাষ্ট্রপতি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রার্থী ছিল না। সবশেষ 1991 সালে আওয়ামী লীগ এবং বিএনপির 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপরে কিন্তু দীর্ঘ 35 বছর কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচন হয়নি, যার ফলে নির্বাচন কমিশনের জন্য কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ ছিল যে এই নির্বাচনে অভ্যস্ত নয় তারা। তারপরেও কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, এবং শুরুর দিকে কিছুটা মাইকে, অর্থাৎ যে সাউন্ড সিস্টেমের জটিলতা হচ্ছে, যেটি সংসদ ভবনের আগেও বেশ কয়েকবার হয়েছে, এটি ছাড়া কিন্তু কোনো ধরনের গোলযোগ আমরা লক্ষ্য করিনি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে কিন্তু সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। কিন্তু ভোট গ্রহণের আগে কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ ছিল, বিশেষত 70 অনুচ্ছেদ নিয়ে, যেখানে আসলে তাদের বক্তব্য ছিল জুলাই সনদ মেনে 70 অনুচ্ছেদ যদি সংশোধিত হয়ে যেত এতদিন, তাহলে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু সংসদ সদস্যরা দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারত, অর্থাৎ আরও বেশি শক্ত প্রতিদ্বন্দ্বিতা, নানান ধরনের সমীকরণ কিন্তু তখন থাকতো। সেরকম কিন্তু দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ, কিন্তু সেই বক্তব্য রেখেছেন। এর পাল্টা বক্তব্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে সংবিধান সংশোধনে যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি যেটি গঠিত হচ্ছে, সেখানে বিরোধী দল এখন পর্যন্ত নাম দেয়নি, ফলে সংশোধন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তিনি বলছেন যে তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এটি সম্পন্ন হবে, সংশোধন হবে, এবং সেখানে 70 অনুচ্ছেদও সংশোধন করা হবে, যার মধ্য দিয়ে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে হয়তো 70 অনুচ্ছেদ সংশোধিত 70 অনুচ্ছেদ অনুযায়ী আসলে নির্বাচন হবে। সব মিলে বলা চলে যে ইতিহাসের একটি মাইলফলক নিঃসন্দেহে আজকের দিনে সংসদ সদস্যরা ভোট দিলেন, এবং সারা দেশ কিন্তু এটি প্রত্যক্ষ করেছেন সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে, এবং এই কিছুক্ষণ পরেই আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। 28 দিনের দায়িত্ব শেষে বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যরা গার্ড অফ অনারে বিদায়ী অভিবাদন জানান তাকে। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরাও আনুষ্ঠানিকভাবে বিদায় জানান অস্থায়ী রাষ্ট্রপতিকে।
মাত্র 4 সপ্তাহের জন্য সাংবিধানিক সর্বোচ্চ পদের দায়িত্ব। এর মধ্যেই মন জয় করেছিলেন বহু মানুষের। বিদায় বেলায় শুভেচ্ছায় সিক্ত অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানান তাকে। বৃহস্পতিবার বঙ্গভবনে শেষ কর্মদিবসে পুরো আয়োজন ছিল অস্থায়ী রাষ্ট্রপতির বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে। শেষ বেলায় পরিদর্শন বইতে স্বাক্ষর করে নিজের মতামত লিখেন হাফিজউদ্দিন আহমদ। এরপর বিদায় নেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে। জাতীয় সঙ্গীত আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সশস্ত্র সালাম জানায় বিদায়ী রাষ্ট্রপতিকে। এ সময় রীতি অনুযায়ী প্যারেড পরিদর্শনও করেন হাফিজউদ্দিন। অশ্বারোহী দলের বিদায়ী অভিবাদন আর বর্ণিল রাষ্ট্রাচারে বঙ্গভবন ছাড়েন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ। সুসজ্জিত গাড়িবহরে বঙ্গভবনকে পেছনে ফেলে এগিয়ে যান ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিক হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। ২৪ জুলাই অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব ছাড়লে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ৩.৫ দশকেরও বেশি সময় পর রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় ১ মাসেরও কম সময়ে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক কোনো বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিকভাবেই করতে চায় বাংলাদেশ। শেখ হাসিনার ভারতে অবস্থান সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ঢাকার উদ্বেগ দিল্লি অনুধাবন করেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। ঢাকা নয়াদিল্লি সম্পর্কে নতুন সমীকরণ আর তার কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যর্পণ, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও দীর্ঘদিনের অমীমাংসিত পানি ইস্যু সব মিলিয়ে দিল্লির সঙ্গে আলোচনায় একাধিক কঠিন প্রশ্ন সামনে রাখছে ঢাকা। এ নিয়ে সময় সংবাদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ঢাকার সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি শেখ হাসিনার ভারতে অবস্থান। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের অনুভূতি দিল্লি এখন আগের তুলনায় বেশি অনুধাবন করছে। একই সঙ্গে বাংলাদেশের হত্যা মামলার আসামি ও অভিযুক্তদের ফেরত দেওয়ার দাবিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। ভারত থেকে আসিয়া কোনো সন্ত্রাসী এখানে ঢাকায় বসে প্রেস ব্রিফিং করতে পারবে না। তো আমার এখানে যদি আমি জায়গা দিই না, প্রাইভেট হোক আর পাবলিক হোক, অন্যখানে কেন এটা টেররিস্টকে জায়গা দেওয়া হবে? ইট ওয়াজ এই ইনসাল্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ অ্যালাউইং হার দিস স্পেস। এই রিসেন্ট কয়েকদিন আমরা দেখতেছি ভারত থেকে মোটামুটি এটা পজিটিভ কথাবার্তা হচ্ছে এবং একটা রিয়েলাইজেশন, স্ট্রং রিয়েলাইজেশন হয়েছে যে 5 অগাস্টে পালিয়ে যাওয়া স্বৈরাচার সন্ত্রাসী শেখ হাসিনা যে কথাবার্তা বলছে, এইটা বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে হার্ট করেছে। অ্যান্ড ভারত হ্যাজ নোটেড দ্যাট। লেট আস সি, আলাপ আলোচনা তো করতে হবে এবং পজিটিভলি দুই দেশের লিডারশিপ পজিটিভলি মাইন্ডসেট নিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান হইতে পারে। সব আলোচনা ছাপিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সামনে রাজনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম শীর্ষ বৈঠক কোথায় হবে? এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদীর প্রথম বৈঠক চায় ঢাকা। সম্মানজনক স্থান থেকে আমন্ত্রণ হইতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, যদি আমরা যখন দেখো দ্য টাইমিং ইজ রাইট, উই আর উইলিং টু ভিজিট। দুইটা গুরুত্বপূর্ণ দেশ, উই আর নেইবার্স, উই শুড ইনভাইট ইচ আদার টু আওয়ার হোমস। অন্য জায়গায় বসে কেন চা খাবো? প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে। It should be a bilateral, not in some multilateral forum. এই রাজনৈতিক বোঝাপড়া কতটা কার্যকর সম্পর্কে রূপ নেয় তার উপরই নির্ভর করছে সম্ভাব্য দিল্লি সফর ও পরবর্তী সমীকরণ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বলেন, যে কোনো মূল্যে সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে সবাই দৃঢ় প্রতিজ্ঞ। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও বিকশিত হবে জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, বিগত একদলীয় সরকার জোর করে ক্ষমতা দখল করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছে। সংসদীয় সরকার ব্যবস্থায় দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছে বিএনপি। এর পেছনে ছিল জুলাই শহীদদের আত্মত্যাগ। আমরা সমস্ত দল মিলে জাতীয় সংসদ নির্বাচন করার আগেই একটি জুলাই সনদে স্বাক্ষর করেছি। জাতির সামনে জাতিকে সাক্ষী রেখে আমরা সেই স্বাক্ষর করেছিলাম। আমরা আমাদের এই সংসদের প্রধান দল হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সকল সংসদ সদস্যরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ সকল দলের স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। ভারতে চিকিৎসা শেষে ফেরা হলো না দেশে। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন কেড়ে নেয় প্রাণ। নিহত 2 বাংলাদেশির গ্রামের বাড়ি সাতক্ষীরায় শোকের মাতম। দ্রুত তাদের মরদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চায় স্বজনরা। সুস্থ হয়ে বাড়ি ফেরার ঠিক আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু। বাড়ি জুড়ে শোকাবহ পরিবেশ। বুধবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি ও 2 ভারতীয় নিহত হন। তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার বাসিন্দা। কালীগঞ্জের বড়িয়া গ্রামের আলিমুজ্জামান সাজু চিকিৎসার জন্য যান কলকাতায়। দেশে ফেরার আগের দিন ঘুমের মধ্যে হোটেলে আগুনে দগ্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সন্ধ্যা 6টার সময় সংবাদ পাইছি মারা গেছে। চিকিৎসার জন্য কলকাতা যায়। কলকাতায় যে হঠাৎ আমরা জানতে পারি যে ওই হোটেলে ও মারা গেছে। কোনো মানুষ ওনাকে খারাপ বলতে পারবে না গ্রামে। সরকারের কাছে এই আবেদন যে আমাদের ছোট ভাই, সেজন্য আমাদের কাছে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। তেতুলিয়ার ঘোষপাড়ার বাসিন্দা রেপ্তি সরকারের বাড়িতেও শোকাবহ পরিবেশ। স্ত্রীর মৃত্যুর খবরে শোকে পাগল প্রায় স্বামী বাড়ি থেকে বেরিয়ে এখনো নিখোঁজ। স্বজনরা জানান, রেপ্তির শ্বশুর শাশুড়ি ভারতে বসবাস করেন। তাদের সঙ্গে দেখা করতে ও চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। সে অসুস্থ ছিল, ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়া গিয়েছিল। আর ওরা শ্বশুর শাশুড়ি এখান থেকে 15 বছর আগে এখান থেকে চলে গেছে। ওরা ওখানে বসবাস করে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন স্বজনরা। সময় সংবাদ, সাতক্ষীরা। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তর করা হবে কাল। বাংলাদেশ উপহাই কমিশন এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে শিখা ইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই ভবনেই ছিল শিখা ইন আবাসিক হোটেল। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে মৃত্যু হয় 9 জনের। নিহতদের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। শুরু হয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশন জরুরি পরিষেবাও চালু করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সম্পন্ন করতে নিউ মার্কেট থানাও কাজ করছে। নিয়ম অনুযায়ী থানা থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সংগ্রহের পর নিহতদের পরিবারের সদস্যরা বাংলাদেশ উপহাই কমিশনে যোগাযোগ করবেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ হস্তান্তর এবং বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে। 9 জনের ছবি পাঠাইছে, তার ভিতরে আমি 4 জনের করছি, মানে আপনি শনাক্ত করেছেন? জি, চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে আমাকে আবার ফোন দিয়ে বলছে যে আপনি যেগুলো যদি আপনার রিলেটিভ হয় সেইগুলো ছবি আবার ব্যাক করেন। তারপরে আমি ব্যাক করছি। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শিখা ইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের মূল মালিকের খোঁজেও অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনও। জরুরি বৈঠক ডেকেছেন সংগঠনের নেতারা। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর লাইসেন্স, অগ্নি নিরাপত্তা এবং ভবনের বৈধতা নতুন করে খতিয়ে দেখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও আভাস মিলছে। নিউ মার্কেট থানা থেকে চূড়ান্ত এনওসি পাওয়ার পর দেহ নিয়ে পৌঁছে যেতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে। এই প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের দেহ পৌঁছবে তার স্বজনদের কাছে। কলকাতার নিউ মার্কেট থানার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। কলকাতার নিউ মার্কেটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনার পর সাঁড়াশি অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 23 নম্বর মার্কুই স্ট্রিট এবং এটি মির্জা গালিব স্ট্রিট লাগোয়া একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং বলতে দ্বিধা নেই, এই যে 23 নম্বর মার্কুই স্ট্রিট, এখানে চারতলা ভবন। আমি বলবো বড় এই ভবনের পুরো সব দিক জুড়েই কিন্তু আবাসিক হোটেল রয়েছে। এই আবাসিক হোটেলগুলোতেই কিছুক্ষণ আগে সাঁড়াশি তল্লাশি চালায় কলকাতা কর্পোরেশন, ফায়ার, কলকাতা পুলিশ এবং এখানকার স্থানীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। এবং এখানে যেটি জানা যাচ্ছে যে মোট 8টি হোটেলকে সিলগালা করে দেওয়া হয় এবং নোটিশ টানিয়ে দেওয়া হয়। বলা হয় আগামীকাল দুপুর 12টার মধ্যে এই আবাসিক হোটেলে যারা রয়েছেন, যে সমস্ত বাংলাদেশি বা ভারতীয় অন্য জেলা থেকে এসেছেন, তাদেরকে সেই সমস্ত যারা অতিথি রয়েছেন তাদের সেই রুমগুলো খালি করে দেওয়ার জন্য। এবং এরপর 12টার পর এই হোটেলের মালিক যারা রয়েছেন সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে কলকাতা কর্পোরেশনে যেতে বলা হয়। শুধু এই 8টি হোটেল, আবাসিক হোটেলকেই সিলগালা করা হয়নি। এই যে প্রতিনিধি দল এসেছিল, সেই প্রতিনিধি দলের কাছে 28টি হোটেলের তালিকা নিয়ে তারা এসছে এবং এরপর আরো। কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য, জাতীয় সংসদ। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। রাখেন তো, আমি তো এখানে আছি, আপনাদের অ্যাডভান্স করছেন। বলে দেন স্যার।
আমি পরে সময় নিয়ে দেবো নাকি আমি একটু পরে বলে যাবো নাকি না এটা একটা এই মুহূর্তে কেউ শুনবে না ধন্যবাদ দিয়ে শেষ করেন এটা চলতে থাকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভোট গ্রহণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। 255 ভোট পেয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, এ ঘটনায় সব ধরনের সহযোগিতা করবে ভারত। ভারতের কলকাতায় নিউ মার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 ব্যক্তির 7 জনেই বাংলাদেশের। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের নিজ এলাকা ও পরিবারে এখন শোকের মাতম। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে কলকাতায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাইকমিশনার বলেন, মর্মান্তিক এই ঘটনায় যা করণীয় সব ব্যবস্থা নেবে ভারত সরকার। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলকাতায় অগ্নি দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের বিষয়টি আলোচনায় আসেনি। কোনো আলোচনা হয় না। আমি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যশোরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের ভাতা তালিকায় জালিয়াতি অভিযোগের তীর 2 জামায়াত নেতার দিকে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। আবারও যাচ্ছি সংসদ ভবনে।
এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। যাচ্ছি পরের সংবাদে। গ্যাসের অভাবে পাম্পে পাম্পে যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো। এতে বিপাকে পড়েছেন গাড়ির চালক ও যাত্রীরা। এদিকে মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় তৈরি হচ্ছে ভোগান্তি বাড়ার শঙ্কা। ঘুরছে না চাকা, চলছে না গাড়ি, ফিলিং স্টেশনের লাইনেই কাটছে ঘন্টার পর ঘন্টা। টানা 1 মাসের বেশি সময় ধরে চলছে গ্যাস সংকট। মাঝে কয়েকদিন সংকট কাটার আভাস মিললেও নানা জটিলতায় কাটছেই না দুর্ভোগ। এমন পরিস্থিতিতেই বুধবার মহেশখালীর এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, 3 থেকে 4 ঘন্টার ভোগান্তির পর মিলছে কাঙ্ক্ষিত গ্যাস। এখন একবারে প্রেসার টেসার কম, 3-4 ঘন্টা লাগে সিরিয়ালে দাঁড়ায় থাকতে, তারপরও পাওয়া যাচ্ছে না। যে 200-250 টাকার গ্যাস ভরি ভাই, এই গ্যাসে সারাদিন আমরা চালাইতে পারি না, টেনশনে থাকতে হয়, বুঝছেন, যে গাড়িটা আমরা মালিকের ডিউটিটা ঠিক মতো করতে পারবো কিনা। সকাল 8:30টায় আমি সিরিয়ালে দাঁড়াইছি, এখন প্রায় 12টা বাজতেছে, তো তাও ফুল প্রেশার নাই। গ্যাস নিতে নিতেই তো আমাদের দফা সারা, এখন তারপর চলবো কেমনে, কি করবো কেমনে, এইভাবে কি দিন যায় একটা ড্রাইভারের, মানুষের। রাইড শেয়ারিং গাড়ি ও সিএনজির চালকদের আয় রোজগার তলানিতে নামায় বেহাল অবস্থা তাদের। যে অবস্থা, আমরা গাড়ি চালাই ভাত খেতে পারতেছি না, আমাদের সংসার চলতেছে, বাচ্চা কাচ্চারা চলতে পারতেছে না। এই মানে অবস্থা চলা যাবে না, পরিস্থিতি প্রচুর খারাপ। মালিকরা কয় গাড়ি চালালে চলো, না চালে না চালো, 1200 টাকা জমা দিতে হইব। এই অবস্থায় আছি আমরা, বহুত কষ্টতে আছি এখন। এদিন চট্টগ্রাম নগর জুড়েও ছিল তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ কম থাকায় চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। আজকে ভোর 3:30 বাজে আসছি, এখনো পর্যন্ত বসে আছে, এখনো গ্যাস পাই নাই। সমস্যা কারণে ভাড়া মারতে পারি না ঠিকমতো গ্যাস পাই না, নাই ঘুম নাই খাওয়া। কালকে রাত্রে সিরিয়াল দিছে, গ্যাসটা পাই না, আর কবে আসবে ঠিকানা ওইবার দিতে আসে না। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের দাবি জানান পরিবহন সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার তালিকা তৈরিতে জালিয়াতির অভিযোগ উঠেছে। পাজিয়া ইউনিয়নের গড়ভাঙা বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে 2 জামায়াত নেতার নাম তালিকায় যুক্ত করার অভিযোগ মুসল্লিদের। প্রতিকার চাইতে গিয়ে উল্টো বরাদ্দ অন্য মসজিদ দেয়ায় ক্ষোভে ফুঁসছে তারা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেথার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের গড়ভাঙা বাইতুন নূর জামে মসজিদ। দীর্ঘদিন ধরে এই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আব্দুর রহমান এবং হাদিম হিসেবে আছেন আব্দুর রাজ্জাক। কিন্তু সরকারি সহায়তার তালিকা প্রণয়নের সময় ঘটে চরম জালিয়াতি। অভিযোগ উঠেছে প্রকৃত ইমাম ও খাদেমকে বাদ দিয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমানকে ইমাম এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে খাদেম দেখিয়ে তালিকা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে জামায়াতের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর কাছে লিখিত অভিযোগ দেন বিক্ষুব্ধ মুসল্লিরা। পরে ওই এমপি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে। কিন্তু অভিযোগ উঠেছে কোনো তদন্ত ছাড়াই দলীয় স্বার্থ রক্ষায় সে বিতর্কিত তালিকাটি পুনরায় দফতরে পাঠিয়ে দেওয়া হয়। সবশেষ বিতর্ক এড়াতে স্থানীয় এমপি পুরো মসজিদের নাম পরিবর্তন করে অন্য একটি মসজিদের নামে তালিকায় অন্তর্ভুক্ত করেন। এতে ক্ষোভ আরও বেড়ে যায় এলাকাবাসীর। মসজিদের ক্যাশিয়ার মোহাম্মদ আব্দুল তবিবুর রহমান সে আমার স্থানে অর্থাৎ ইমামের স্থানে তার নাম দিয়ে দেয়। ইমাম এবং খাদেমের নাম বাদ দিয়ে জামাতের তবিবুর রহমানের যে ক্যাশিয়ার ওর নাম দিয়েছে, আর খাদেমের জায়গায় আব্দুল মুতালেবের নাম দিয়েছে। আমাদের মসজিদের টাকা নিয়ে অন্য মসজিদে দিচ্ছে, আমাকে মসজিদ বঞ্চিত করিয়ে দুর্নীতি করতেছে, আমরা এটি চাই না। আমাকে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম এরাই প্রাপ্য, এরাই পাবে। এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। ফোনে সাড়া দেননি যশোর 6 আসনের স্থানীয় সংসদ সদস্য। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালিকা চূড়ান্ত করার আগে আরও যে অধিকতর যাচাই বাছাই করা হবে, যে অভিযোগগুলো আছে এগুলোর বিষয়ে তদন্ত হবে
তদন্ত হয়ে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে ইমামদের ৫,০০০, মুয়াজ্জিনদের ৩,০০০ ও খাদেমদের ২,০০০ টাকা করে সম্মানী দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কেশবপুরের ১১টি ইউনিয়নের ৭৭টি মসজিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সময় সংবাদ, যশোর। সময় সংবাদে আরও থাকছে, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের, তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও হুঁশিয়ারি, ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি মোজতবা প্রশাসনের। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হলেও উদ্বিগ্ন না হয়ে একসঙ্গে মোকাবিলার জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করে কথা বলেন তিনি। জানান 2 ডোজের এই টিকা 1 বছরের বেশি বয়সী 50 লাখের বেশি মানুষকে দেয়া হবে। দেশে বছরে কলেরায় আক্রান্তের হার 1000-এ 2 জন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করেছে সরকার। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। নানা উদ্যোগে কলেরা নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, পুরোপুরি নির্মূলের লক্ষ্যেই টিকার ক্যাম্পেইন শুরু করেছেন সরকার। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী দাবি করেন, এতেও উদ্বিগ্ন নন তারা। We all unitedly fight against all the wars, all the diseases. And we become successful to a good extent. বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে হয়েছে, পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। ঝুঁকি বিবেচনায় লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গীরচর ও কদমতলী টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। আলাদা অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারব। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ কলেরা টিকা দেয়া হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনে কথা বলছেন জামাত নেতারা, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। কারণ গণতন্ত্র চর্চার জন্যে মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এই নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনও জুলাই সনদ বাস্তবায়নের জন্যে আপনারা জানেন যে আমরা মাঠে আছি এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে যে মৌলিক কারণগুলো ছিল, প্রথমটি হচ্ছে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে, এটা আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে এবং আমরা মনে করি সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। তো আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপর আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়, তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সেই আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন এবং সরকার, আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশে জাতীয় সংসদ ভবনে কথা বলছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। এবার এসএসসির ফল পুনর্মূল্যায়নে আবেদন পড়েছে 12,87,926টি। খাতা আবারও মূল্যায়নের সুযোগ দেয় রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। 21 আগস্ট থেকে শুরু হবে নিরীক্ষা। ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বরের মধ্যে। এত কম সময়ে কিভাবে প্রক্রিয়াটি সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষকরা। নূরে আলমের রিপোর্ট। গত 10 আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার পাশের হার 62.25%। এবছর সরকার সিদ্ধান্ত নেয় কোনো শিক্ষার্থী চাইলে ফল পুনরায় মূল্যায়ন করতে পারবে। আগে পুনর্নিরীক্ষণে শুধু দেখা হতো নম্বর যোগে ভুল হয়েছে কিনা, তার পরিবর্তে এবার আবেদন করলে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ থাকছে। ফল প্রকাশের পরের দিন থেকেই আবেদন শুরু হয়। এ পর্যন্ত 12,87,926টি আবেদন পড়েছে। 4 লাখের বেশি শিক্ষার্থী এই আবেদন করেছে। এটি রেকর্ড সংখ্যক। শিক্ষা বোর্ড বলছে প্রচলিত পুনর্নিরীক্ষণের পদ্ধতি থেকে বের হয়ে আসায় আবেদন বেশি পড়েছে। পরিকল্পনা অনুযায়ী 21 আগস্ট থেকে খাতার আবার মূল্যায়ন শুরু হবে। 5 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে ফলাফল। আমরা এই কাজটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তুলে আনার জন্য প্রয়োজনীয় কর্মী যাদেরকে দিয়ে আমরা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করব, এক্সামিনার, তাদের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। শিক্ষা গবেষকরা বলছেন এত অল্প সময়ে বিপুল সংখ্যক উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা চ্যালেঞ্জিং। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যাতে ফের কোনো ভুল না হয়। এই বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আছে। উপায় হলো যারা অ্যাসেসমেন্ট এক্সপার্ট তাদের সাথে কথা বলা, তাদের দ্বারস্থ হওয়া, তাদের পরামর্শ নেওয়া যে কিভাবে করবে। শিক্ষকরা বলছেন পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত ভালো হয়েছে, তবে এটি কতটা সহজে সম্পন্ন করা যাবে সেটি নিয়ে কাজ করতে হবে। অন্য কোনো ত্রুটি রয়েছে কিনা সবকিছু চেক করা হবে। তো সিদ্ধান্তটা অনেক চমৎকার। আমি মনে করি একজন এক্সামিনার যে খাতাটা মূল্যায়ন করেছে সেই খাতাটা সঠিকভাবে মূল্যায়ন করেছে কিনা সেটা একটা জাজমেন্ট করা যাবে। গণিত এবং ইংরেজি বিষয়ে পুনর্মূল্যায়নের আবেদন সবচেয়ে বেশি পড়েছে। বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে একটি ভুল একজন শিক্ষার্থীর জীবনে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ফলাফল শুধু পুনর্মূল্যায়ন করলেই হবে না, এসব ভুলের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। দেশের পোশাক কারখানার ছাদ থেকেই 1,768 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা দিয়ে পূরণ হতে পারে মোট বিদ্যুতের চাহিদার 14%। তবে অর্থায়ন সংকট আর আমলাতান্ত্রিক জটিলতায় বর্তমানে মিলছে মাত্র 3%। এমন তথ্য তুলে ধরে সিপিডির গবেষণা বলছে প্রাথমিক মূল্যায়িত 70 থেকে 75% প্রকল্পই চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারছে না। ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি জটিলতায় মাসখানেক ধরে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি সংকট। এতে শিল্প খাতে উৎপাদন কমেছে 30 থেকে 40%। রপ্তানি ক্রয়াদেশ হারাচ্ছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির আলোচনায় শিল্প খাত সংশ্লিষ্টরা জানান, গ্যাস সংকটে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং সামলাতে সম্ভাব্য সমাধান হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। ক্রাইসিস পিরিয়ডে যখন প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিং, আপনারা সবাই জানেন, আশুলিয়া, চন্দ্রা, টাঙ্গাইলে গ্যাস প্রেশার অলমোস্ট জিরো। টাঙ্গাইলে তো প্রায় 11 দিন ধরে জিরো হয়ে আছে। সো এই অবস্থায় তো আমি ওটাকে তো সরাসরি ইউজ করব।
সিপিডির গবেষণা বলছে দেশের তৈরি পোশাক কারখানার ছাদ থেকেই 14% বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব, কিন্তু পরিকল্পিত বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে নীতিগত জটিলতা। সৌর বিদ্যুতের চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারছে প্রাথমিক মূল্যায়িত প্রকল্পের মাত্র 25 থেকে 30%। খুব অল্প খরচে এই কাজটি করা সম্ভব, মাত্র $188 মিলিয়ন হলেই চলবে, খুব বেশি টাকা দরকার নেই। So we didn't need much resources to convert these rooftops into solar based power generation. বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছার অভাব আর কর কাঠামোর মারপ্যাচে সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও এগোতে পারছে না নবায়নযোগ্য জ্বালানি খাত। আমরা পাওয়ার সেক্টরে প্রায় 60,000 কোটি টাকা আপনার ভর্তুকি দিচ্ছি তেল গ্যাস এগুলোর পিছনে, আমরা তেল গ্যাস পাচ্ছি না, পাওয়ার প্ল্যান্ট চালাতে হচ্ছে। এত কিছুর পরও রিনিউয়েবল আইটেমের উপরে কেন আমার আবার এই ডিউটি রাখতে হবে? 1% করে দেখা যাচ্ছে আলটিমেটলি যারা বিজনেস করেন তারা বলেন যে আমাদের অলমোস্ট, যারা ট্রেডিং করেন বলে যে 17%-এর মতো এডিশনাল ডিউটি দিতে। এটা ওয়েভ করে দিলে কি হয়? সবুজ জ্বালানি খাতে সফট লোন ও সিঙ্গেল ডিজিট ঋণ সুবিধা বাড়ানোর তাগিদ দেয়া হয় আলোচনায়। অ্যাওয়ারনেস না থাকার কারণে আমরা হয়তো মনে করি যে আমাদের এখানে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কিন্তু খুব বেশি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও GPA 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মাহারাত মডেল মাদ্রাসা। সকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসা ক্যাম্পাসে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিক্ষার্থীদের বিশেষ ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, মাহারাত মডেল মাদ্রাসার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুনকাদির সাদি আল মাদানী। এবার দাখিল পরীক্ষায় মাহারাত মডেল মাদ্রাসা থেকে 12 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। শতভাগ পাশের পাশাপাশি GPA 5 পেয়েছেন 5 জন। যথাযথ মর্যাদায় শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের 55তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বিমান বাহিনী। সকালে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করা হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য, বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান সেনাগণ উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় 71-এর শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়াও বিমান বাহিনী পরিচালিত স্কুল ও কলেজেও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করুন, আমিন। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড বলায় ক্যালিফোর্নিয়াকে পাল্টা নিজেদের অঞ্চল দাবি করেছে ইরান। প্রণালীতে নেভিগেশন ব্যবস্থা ও নিরাপদ জাহাজ চলাচল নিয়ে অগ্রগতির চেষ্টা থাকলেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি ইরান ও ওমানের মধ্যে। হরমুজ সংকট নিরসনে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। নতুন নেভিগেশন ব্যবস্থা ও নিরাপদ জাহাজ চলাচল নিয়ে অগ্রগতির চেষ্টা থাকলেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। এর আগে জুনে স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্রের 60 দিনের সমঝোতার সময়সীমাও শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। হরমুজ পুনরায় পুরোপুরি খুলে দেয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত। এই অচলাবস্থার মাঝেই হরমুজ প্রণালী নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি দাবি। কৌশলগত এই জলপথকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে তেহরান। এদিকে ইরানের বিরুদ্ধে যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইকোনমিক ডি-ডে ঘোষণা করে তেহরানের অর্থনীতিকে নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন তিনি। শুধু ইরান নয়, দেশটির সঙ্গে ব্যবসা কিংবা যে কোনো ধরনের লেনদেন করা দেশগুলোকেও তীব্র অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনৈতিক চাপের এই ঘোষণার মধ্যেই আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করেননি ট্রাম্প। যে কোনো সময় ইরানের সঙ্গে ফের আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। নাদিম মারজান, সময় সংবাদ।
ম্যাকাই টেস্টে রেকর্ডের সামনে দাঁড়িয়ে টাইগার অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর মাত্র 158 রান করতে পারলেই সাদা পোশাকে 7,000 রানের ক্লাবে পৌঁছে যাবেন মুশফিক। তাই তো দ্বিতীয় টেস্ট ভেন্যু ম্যাকাইতে সবার আগে উইকেট দেখলেন এই অভিজ্ঞ ব্যাটার। পাকিস্তানি কিংবদন্তি টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদের থেকে ম্যাকাইয়ের উইকেট সম্পর্কে নিলেন পরামর্শ। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে তারেক হাসান শিমুল জানাচ্ছেন বিস্তারিত। টাইগারদের দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম এবং টেস্ট ক্রিকেটে একটা মাইল ফলকের সামনে ডারউইনে তার ব্যাট রান পেয়েছে, তবে মাকাইতে প্রথমবারের মতো মাঠে আসলেন এবং যেই কাজটা তিনি সবসময় করে থাকেন, মাঠে এসে সবার আগে উইকেটটা দেখতে গেলেন। ছবিটাই আসলে বলে দিচ্ছে যে আসলে মুশফিক কতটা সিরিয়াস এই টেস্ট ম্যাচটা নিয়ে। ডারউইনে দাপটে পারফরমেন্স, 4 দিন দাপট দেখানো, সবগুলো সেশনে আধিপত্য দেখিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এই ম্যাকাইতে নিঃসন্দেহে চাইবে বাংলাদেশ দল যেন তাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে, অন্তত পক্ষে অজিদের বিপক্ষে যে টেস্ট ক্রিকেটে আধিপত্যের জানানটা দিয়েছে সেটা যেন এখানে বজায় থাকে। মুশফিক একেবারে ধীরস্থিরভাবে সবার আগে এসে হাঁটলেন, হাঁটতে হাঁটতে উইকেটের সামনে গেলেন এবং উইকেটে এরই মধ্যে ছিলেন মুশতাক আহমেদ, টাইগারদের স্পিন পরামর্শক, পাকিস্তানি লেজেন্ড মুশতাক আহমেদ উইকেটটা দেখছিলেন একেবারে বসে বসে। উইকেটে কতটা ঘাস আছে, ফাটল আছে কিনা সেই বিষয়গুলো দেখছিলেন। মুশফিক এসে তার সঙ্গে যুক্ত হলেন এবং তিনিও বসলেন, বসে একেবারে পুরোটা উইকেট পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখলেন। আসলে তিনি সিনিয়র ক্যাম্পেইনার, তিনি বার্তা দিবেন ক্রিকেটারদেরকে আসলে কিভাবে এই উইকেটে পরিকল্পনায় খেলতে হবে এবং কি একাদশটা সাজানোর ক্ষেত্রেও নিঃসন্দেহে তার একটা পরামর্শ থাকবে। অভিজ্ঞতাটা তার নিশ্চয়ই এখানে কাজে লাগবে। পরবর্তীতে আমরা দেখেছি মাঝামাঝি অবস্থা থেকে দেখে তিনি আবার গেলেন অপর প্রান্তে এবং সেখানে গিয়েও উইকেট দেখলেন, শ্যাডো করলেন, আকাশের দিকে তাকালেন, পুরো বাউন্ডারিটা তিনি দেখে নিলেন, একটা রাউন্ড দিয়েছেন পুরোটা মাঠ। ফিরে এসে যে আনুষ্ঠানিক যেই অনুশীলন পর্ব কিংবা ট্রেনিং সেশন সেটাতে অংশ নিয়েছেন। বলা চলে মুশফিকুর রহিমের যে নিয়মিত যেই কাজটা তিনি করে থাকেন, এটা আসলে এখানেও আসলে মিস হয়নি। মাকাইয়ের উইকেটটা তিনি দেখেছেন এবং নিশ্চয়ই এই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে খেলতে হবে সেটার পরিকল্পনাও নিশ্চয়ই তিনি সাজিয়ে নিয়েছেন। সঙ্গে ছিলেন মুশতাক আহমেদ, সেই পরামর্শটা তিনি অভিজ্ঞ এই কোচ দিয়েছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল 255 ভোট পেয়ে নির্বাচিত। সংসদে এমপিদের অভ্যর্থনা, অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি। 4 সপ্তাহের দায়িত্ব শেষে বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। গার্ড অব অনারে বিদায়ী অভিবাদন। কাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। এবং বহুপাক্ষিক মঞ্চে নয়, ভারতের আমন্ত্রণে তারেক মোদির দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। আগের চেয়ে ঢাকার উদ্বেগ বেশি অনুধাবন করছে দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।